আচ্ছা দেখো, এই চ্যাপ্টারে কি কি পড়াইছি। এখানে তোমরা কোয়ান্টাম নাম্বার ভালো মতো পড়বা, আর আইসোটোপ, আইসোটন, আইসোপার, তিনটা জি ম্যাম। কোয়ান্টাম নাম্বার। আর হচ্ছে কোয়ান্টাম নাম্বার শেখার জন্য যে রুলস গুলো আছে, আব্বার প্রিন্সিপাল, হোনসের রুল এন্ড পলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এগুলো পড়বে। আর হাইড্রোজেনের স্পেকট্রা পড়বে ফার্স্ট চ্যাপ্টার থেকে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে সেকেন্ড চ্যাপ্টার। ম্যাম এইখান থেকে হাইড্রোজেনের যেটা বললেন, এইখানে কি ম্যাম হচ্ছে আমাদের হাইড্রোজেন যে ডুয়েল নীতি ওইটা, আর ইলেকট্রনের যে ডুয়েল নীতি, আর হচ্ছে লাইটের যে ডুয়েল নীতি, এই তিনটাই পাওয়া লাগবে নাকি যে কোনো একটা ম্যাম? শুধু ডুয়েল নেচার, হাইড্রোজেনের ডুয়েল স্পেকট্রাম নেচার। বলছে ওই যে লাইমেন সিরিজ, বামার সিরিজ, ওই পাঁচটা নাম আঁকা সহ ড্র। আচ্ছা, আর এখান আমাদের থেকে তো এরকম বলবে না যে ইলেকট্রনের ডুয়েল নেচার প্রুভ করো, এইসব না, কোশ্চেন কি আসবে? আচ্ছা। কোশ্চেন তো আসে নাই। দেন হচ্ছে তোমার এই নোবেল গ্যাস থেকে নোবেল গ্যাসের প্রপার্টিজ গুলো পড়বা, এই যে ফিজিক্যাল প্রপার্টিজ, তারপর ইলেকট্রনিক স্ট্রাকচার দুই একটা, 30-এর মধ্যেই থাকবে ইলেকট্রনিক স্ট্রাকচার আসলে। আর ব্যবহার পড়তে হবে, ব্যবহার আসবে। মনে করো নিয়নের দুইটা ব্যবহার লেখো বা হিলিয়ামের দুইটা ব্যবহার লেখো। তারপরে হিলিয়ামের থেকে নিয়নের ডেনসিটি কেন বেশি, এটাই হচ্ছে প্রপার্টিজ গুলো। এগুলো ক্লাসে পড়াইছিলাম, ডেনসিটি কেন বেশি কেন কম, এই ক্লাসের রেকর্ডিং এ তুমি পাবে। এরপরে এই চ্যাপ্টার থেকে যেটা পড়বা, এখানে এই গ্রুপের পজিশন গুলা খুব, মানে এলিমেন্ট গুলা 30 পর্যন্ত কোনটা কোন জায়গায় অবস্থিত, এটা মনে রাখতে হবে। কারণ তোমাকে যদি এলিমেন্ট গুলা না দিয়ে শুধুমাত্র এখানে এ বি সি ডি দিয়ে দেয়, তখন যাতে তুমি দেখে বুঝতে পারো যে এটা কোন এলিমেন্ট ওইটা কোন এলিমেন্ট। যেমন ম্যাগনেসিয়ামের জায়গায় যদি এ দিয়ে দেয়, গ্রুপ নাম্বারও দিল, পিরিয়ড নাম্বারও দিল, কিন্তু ম্যাগনেসিয়ামের জায়গায় দিল যে এটা একটা এ, একটা এলিমেন্ট, এলিমেন্টের নাম তুমি লেখো যে ম্যাগনেসিয়াম হবে। প্লাস যদি তোমার এখান থেকে মনে করো 17 নাম্বারে ক্লোরিন না দিয়ে এখানে বি দিয়ে দিল, তাহলে এ আর বি মিলে কি কম্পাউন্ড তৈরি হইতে পারে, কোন একটা আয়নিক কম্পাউন্ড তৈরি করতে বলতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, এই টাইপের কোশ্চেন। বা ম্যাম এটা কোনটা আয়নাইজেশন এনার্জি বেশি, কোনটার কম, এরকম হ্যাঁ, আসবে গ্রুপে? যেমন বেরিলিয়ামের থেকে অক্সিজেনের হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বেশি কেন, বা সোডিয়ামের থেকে পটাশিয়ামের সাইজ বড় কেন, এগুলো হচ্ছে প্রপার্টিজ গুলা। মানে তুমি পিরিয়ডিক টেবিলে সেটা নোবেল গ্যাস হোক বা নর্মাল এলিমেন্ট হোক, সবগুলোর প্রপার্টিজ তোমাকে ভালো মতো শিখতে হবে। আর 1 থেকে 30 পর্যন্ত পজিশন গুলো একটু বুঝতে হবে। এই যে বললামই তো ম্যাম কিভাবে কিংবা আসবে না। অবস্থান, হুম। 4-5টা মৌল দিল বা 2টা মৌল দিল, সেগুলোর অবস্থান নির্ণয় করো, এরকম কোশ্চেন কি আসবে 2 মার্কের জন্য? অবস্থান নির্ণয় করে বলতে মৌল দিবে না, মৌলই দিবে না, তোমাকে অবস্থান বলেই দিবে, মৌলটা তুমি বের করবা। মনে করো এটার আচ্ছা, গ্রুপ বুঝতে নাম্বার পেরেছি। হচ্ছে 3 আর পিরিয়ড হ্যাঁ। নাম্বার হচ্ছে 4। তো এইখানে কে আছে, ক্যালসিয়ামের জায়গায় কে আছে, এখানে কোনো দিলই না, তোমাকে এ বি সি ডি এরকম দিয়ে দিল। তারপর এরকম কিছু এলিমেন্ট বের করতে ও বলে আচ্ছা, এর সাথে বুঝতে আরেকটা পেরেছি। যোগ করলে কি হবে, ক্যালসিয়ামের সাথে ফ্লোরিন যোগ করে তুমি একটা কম্পাউন্ড বানাও, ক্যালসিয়াম ফ্লোরাইড, এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, তারপর ওই কম্পাউন্ড যেটা বানাইছো ওটার মধ্যে কোন ধরনের বন্ধন আছে, বা পোলারিটিটা কিরকম, বা স্ট্রাকচার কিরকম, এরকম। এরপরে বন্ডিং, বন্ডিং থেকে পোলারিটি ভালো মতো পড়বা, টাইপ অফ বন্ডিং পড়বে। মানে টাইপ অফ বন্ডিং বলতে এখানে যে একটা স্লাইড আছে না, কতগুলো এলিমেন্ট দেয়া লিস্ট, এগুলাই আসবে এরকম না, জাস্ট এক্সাম্পল। তো এরকম কিছু এলিমেন্টের লিস্ট দিয়ে দিলে তোমাকে যদি বলে কোনটার মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে, এগুলা বের করো। দেন হচ্ছে লুইস ডট স্ট্রাকচার আঁকো। এরপরে তোমার কোনটা পোলার কোনটা নন পোলার। দেন হচ্ছে হাইব্রিডাইজেশন। তারপরে পোলারিটি কোনটার থেকে কোনটার বেশি কম, যেমন এখানে দেখ অনেকগুলা এলিমেন্ট দেয়া আছে, কোনটা সব থেকে বেশি পোলার, কেন পোলার, হ্যাঁ এক্সপ্লেইন করো, অথবা স্ট্রাকচার সহ এক্সপ্লেইন করো, এরকম টাইপ কোশ্চেন। ম্যাম হাইড্রোজেন বন্ধন থেকে কোশ্চেন কি ধরনের আসতে পারে? যেমন হাইড্রোজেন বন্ধন থেকে এখানে, এগুলো ক্লাসে বলছিলাম, ক্লাসে যখন পড়াইছিলাম, ইন্ট্রা এবং ইন্টার মলিকুলার, এই দুটো ভালো মতো বুঝতে হবে। মুখস্থ না, ডেফিনেশন মুখস্থ করলে হবে না, বুঝতে হবে যে দুইটা বন্ধন আসলে কি প্রপার্টিস আছে। হাইড্রোজেন বন্ধনের যে প্রপার্টিস গুলো, এখানে আনইউজুয়াল কিছু প্রপার্টিস আছে। এখানে একটা স্লাইড ছিল, কই গেল এটা, এই যে হাইড্রোজেন বন্ডের কিছু আনইউজুয়াল প্রপার্টিস আছে, যেমন এদের বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট বেশি হয়,
হিট ক্যাপাসিটি বেশি থাকে, তারপরে যেমন ডেনসিটি হচ্ছে কম হওয়ার কারণে এরা পানিতে ভাসে, যেমন বরফ পানিতে ভাসে। তো এই টাইপের কোশ্চেনই, কেন এটার থেকে একটা এলিমেন্টের একটা কম্পাউন্ডের থেকে আরেকটা কম্পাউন্ড কেন হচ্ছে তোমার বয়েলিং পয়েন্ট বেশি, বা কেন হিট ক্যাপাসিটি বেশি, কেন এটা হচ্ছে লিকুইড, কেন এটা গ্যাস, এই টাইপের কোশ্চেন কিন্তু হাইড্রোজেন বন্ডের সাথে রিলেটেড। তারপর এই জিনিসটা কেন পানির সাথে বন্ড তৈরি করে, যেমন তুমি অ্যালকোহল যদি পানিতে মিক্স করো ইজিলি পানির সাথে মিশে যাবে, কারণ অ্যালকোহলের মধ্যে হাইড্রো অক্সাইড আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, ওরা পানির সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। আর তুমি যদি অয়েলের কথা চিন্তা করো, অয়েলের কোনো একটা অর্গানিক যে কোনো অয়েল হোক, ওখানে সবই অর্গানিক কম্পাউন্ড থাকে, ওগুলা পানির সাথে মিশবে না, কারণ হাইড্রোজেন বন্ডরা পোলার না, নন পোলার কম্পাউন্ড। তো নন পোলার তো পানির সাথে কখনো মিক্স হবে না। তো এই টাইপের কোশ্চেনই কিন্তু হাইড্রোজেন বন্ড থেকে আসবে। মুখস্থ কিন্তু কিছুই নাই বলতে গেলে, হয়তো 3 মার্কের তুমি মুখস্থ করবে, আর সবই কিন্তু বুঝে আনসার করতে হবে, মুখস্থ করে কোনো অ্যান্সার দিতে পারবে না। তারপরে এখানে স্ট্রাকচার কিছু পড়াইছিলাম আমি ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী, যেমন মিথেনের যদি স্ট্রাকচার আঁকতে বলে, যে মিথেন দিয়ে বললো যে মিথেনের স্ট্রাকচারটা আঁকো, হ্যাঁ। তারপর নাইট্রোজেনের কম্পাউন্ড হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া এবং মিথেনের দুইটার মধ্যে sp3 হাইব্রিডাইজেশন, কিন্তু দুইটার স্ট্রাকচার দুই রকম কেন, এটার কারণ হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আসবে। আর ইলেকট্রোনেগেটিভিটির সাথে কিন্তু পোলারিটি ডিপেন্ডেন্ট, কারণ ইলেকট্রোনেগেটিভিটি যদি ডিফারেন্স 1.9 এর থেকে বেশি হয় তখন হচ্ছে ওইটা পোলার হবে, এরকম টাইপ কোশ্চেন। আর পিএইচ থেকে, পিএইচ পড়তে বলছিলাম, পিএইচ এর শুধুমাত্র ম্যাথ গুলা করবা আর কিছু না। কোন একটা ম্যাথ দিল যে এটার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দিয়ে দিলে পিএইচ বের করতে বললো, বা হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন দিয়ে পিএইচ বের করতে বললো, এই স্লাইডের মধ্যে তুমি দেখবা সব সূত্রগুলোও দেয়া আছে, তারপর কিছু ভ্যালুও দেয়া আছে। এই যে এই চার্টটা একটু পড়বা। হিউম্যান ব্লাড আছে তোমার 7 প্রণাম করে ভক্তিটা। তারপর সাগরের পানির পিএইচ হচ্ছে 8.2, অ্যাসিড রেইন হচ্ছে 5.6 এর থেকে কম, এইটা একটু পড়বা পিএইচ থেকে। আর নরমাল পিএইচ এর যে সূত্র, এই যে পিওএইচ আর পিএইচ, এই সূত্র কয়টা পড়বা, তাহলে তুমি পিএইচ বের করে আসবে, আর পিএইচ দুটো সূত্র এই দুটো মুখস্থ করে গেলে হবে। হ্যাঁ পিএইচ বের করা এটা সহজে পারবা। হ্যাঁ ঠিক আছে। কিছু না। এখন তোমরা কি কোনো পড়াশোনা করছো, প্রবলেম মানে ফেস করছো, এরকম কিছু হয়েছে? ম্যাম আমরা তো শুরুই করি পরীক্ষার আগে। কেন 24 তারিখে একটা পরীক্ষা গেল না, পরীক্ষা গেল 24 তারিখে একটা পরীক্ষা গেছে না, ম্যাথ নাকি ডিজিটাল কি জানি। ম্যাম কি বললাম, আমরা পরীক্ষা আগেই হলো পড়াশোনা শুরু করি আমাদের এখানে সবাই। না তাইলে পরীক্ষা তো 27 তারিখে, পরীক্ষার আগে তো এখনই, তাহলে কবে করবা? এখনই তো পড়া শুরু করছি, আর চ্যাপ্টার তো কম না ম্যাডাম, ভালোই চ্যাপ্টার এখানে। ওই কম না, ভালো কই চ্যাপ্টার ম্যাম আসলে চ্যাপ্টারগুলো একটু বেশি হয়ে গেছে, এর ভিতর যদি একটু স্কিপ করে দেওয়া যেত তাহলে হয়তো আরো বেটার হতো। চ্যাপ্টার মোটেও বেশি হয় না, ম্যাডাম 10টা স্লাইড দিচ্ছেন, এর মধ্যে 10টা স্লাইড, 3টা চ্যাপ্টারের উপর পরীক্ষা, 8টা ম্যাম 3টা চ্যাপ্টারের উপর পরীক্ষা, 6টা ম্যাম ইজি 6টা হলো আপনার পাওয়ার পয়েন্ট, আর বাকিগুলো হলো আপনার পিডিএফ। তোমার স্লাইড কি সব পড়া লাগবে নাকি? এই স্লাইড গুইনা লাভ আছে? কোনো লাভ নাই, স্লাইড থেকে কিছু আসবে? কোনগুলা পড়া লাগবে ম্যাম একটু বলে দেন, এগুলো দেখাই দিই। স্লাইড থেকে কিছুই আসবে না, স্লাইড হচ্ছে তোমার হেল্পের জন্য, তুমি ক্লাস লেকচার ফলো করবা আর যেভাবে বলছি ওইভাবে করে করবা, তুমি স্লাইড দেখে দেখে মুখস্থ করে কোনো লাভ নাই, কিচ্ছু কমন পাবো না। ম্যাম পাস করার মতো কয়টা টপিক বলে দেন তাহলেই হবে। এই যে আজকে এই সব বললাম, পাস করার মতো টপিকস কি, কোনো মুখস্থ কিছু নাই, সো কোনো না বুঝা বললে কিছু পারবা না, এই হচ্ছে কথা। এখন কেউ যদি চিন্তা করো যে মুখস্থ করে যাবো, এমসিকিউ আসবে? এমসিকিউ কি আসছে এখন পর্যন্ত? যে কয়টা পরীক্ষা দিছো আমার একটু বুঝাও আগে। দুই একটা শর্ট কোশ্চেন থাকে না ম্যাম, একদম এমসিকিউ টাইপের। এমসিকিউ টাইপের কোশ্চেন কি আসছে আগের পরীক্ষাগুলোতে আসছে? না ম্যাম, ডেফিনিশন ছিল। ম্যাম শর্ট কোশ্চেনের কত মার্কেট থাকতে পারে? কি জানি, আল্লাহ জানে।
ম্যাম পিএস এর স্লাইডটা তো মনে হয় আমাদের দেওয়া হয়নি ক্লাসরুমে ডিএ সেকশনের। আচ্ছা আমি স্লাইড এখনই দিচ্ছি। হ্যালো ম্যাম। বলেন। ম্যাম লুইস ডট স্ট্রাকচারটা এটা কি মূলত আমি ডট ক্রস স্ট্রাকচার এরকম ভাবে করতে পারি না ম্যাম? ডটই তো করবা ম্যাম। মানে আমরা তো করছিলাম ওই যে আপনি শিখাইছেন বন্ড দিয়ে ম্যাম। তো এটা তো আমরা মানে ইন্টারমিডিয়েটে বা আরো মানে ইয়াতে আমরা শিখে আসছি যে সাপোজ ম্যাগনেসিয়াম অক্সাইড যদি থাকে, তো এখানে আমরা মানে ম্যাগনেসিয়াম যে ইলেকট্রন ত্যাগ করে দেয়, 2টা অক্সিজেন গ্রহণ করে ম্যাম, এরকম ভাবে মানে গোল গোল করে স্ট্রাকচার আইকে করতাম ম্যাম। আরে ডট ছিল একটা ক্রস। স্ট্রাকচার কি ডট নাকি? ওটা তো ডট স্ট্রাকচার হলো না তাইলে। ম্যাম আমি কি বলছি আপনি কি বলছো হ্যাঁ তুমি? ওই যে ডট এন্ড ক্রস ডায়াগ্রাম। হ্যাঁ 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 ওইটাই তো লুইস ডট স্ট্রাকচার না ম্যাম? কি হয়েছে ওর? অবস্থাটা দেখো কি ও আসবে এখানে কান্দে না হাসে। আচ্ছা যাই হোক, নাইট্রেটের স্ট্রাকচার তুমি এইভাবে আঁকতে পারো, আর এগুলোর তোমাকে ইলেকট্রন দিতেই হবে, যেহেতু 8টা ইলেকট্রন দেখাইতে হবে। বন্ডিং এর ইলেকট্রন গুলো দেখাইতে হবে, সিঙ্গেল বন্ড হোক বা ডাবল বন্ড হোক, বাট তুমি লোন পেয়ার ইলেকট্রন গুলা কিন্তু তোমাকে দেখাইতে হবে। এটা ডট দিতে হবে। বন্ড পেয়ার আর হচ্ছে আপনার হচ্ছে কি বলে বন্ড অ্যাঙ্গেল যেগুলো থাকে এরকম কি আঁকতে হবে নাকি? লুইস ডট স্ট্রাকচারের বন্ড অ্যাঙ্গেল না, ওটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী তোমাকে যখন স্ট্রাকচার আঁকতে বলবে, অথবা ভ্যালেন্স ডিটেইল 5 এর একটা, যেমন তোমার যেমন যদি হয় দেখো, এক মিনিট, কে বৈশা বৈশা হা 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 করতেছিল? তোমরা কেউ কোনো পড়াশোনা করো নাই আসলে? কি করছো? পরীক্ষা তো একদিন টাইম পাইছো না কালকে? ম্যাম কি বললাম, সবাই সব পরীক্ষার আগের সময় পড়াশোনা করে সবাই। আরে তোমরা তো ব্রিলিয়ান্ট, তোমরা একদিনে 3টা চ্যাপ্টার পড়ে মুখস্থ করে ফেলবা, তাইলে তার কি সেই ব্রিলিয়ান্ট। ম্যাম প্রশংসার জন্য ধন্যবাদ ম্যাডাম, আমাদের সবার জন্য। একদিন পরে ওরা পরীক্ষা দিতে পারতেছে, তাইলে মানে সেই ব্রিলিয়ান্ট না? কি জানি বলতে। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। সাপোজ ম্যাম ক্যালসিয়াম ক্লোরাইড। আরে ক্যালসিয়াম, প্রথম কথা ক্যালসিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার আমরা হচ্ছে লুইস ডটে আঁকবো না, এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। হ্যাঁ হ্যাঁ এটার কথা আমি বলছিলাম যে ওইটা আমরা কি মানে গোল গোল ওই স্ট্রাকচার না এই ধরনের স্ট্রাকচার প্রথম কথা আসবে না, আসলে তোমার গোল গোল আসলেও হবে না আসলে। এগুলো হচ্ছে কিউবিক স্ট্রাকচার, এগুলো হচ্ছে সলিড এবং এগুলো ক্রিস্টাল সল্ট, এগুলো স্ট্রাকচারই অন্যরকম, এগুলো তো আসবে না, এগুলো আমরা পড়াই নাই। যেমন সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার এরকম হবে। লন পেয়ার তারপর বন্ড পেয়ার যেগুলো আছে ওইগুলো কি আসবে না? ল্যাটিস স্ট্রাকচার ম্যাম, এগুলো ল্যাটিস স্ট্রাকচার, এগুলো তো আমরা পড়াই নাই। এগুলো হচ্ছে 7 ল্যাটিসের 7টা স্ট্রাকচার আছে, ওগুলো অন্যরকম। ম্যাম হচ্ছে মানে এই যে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড তো আমাদের আউটারমোস্ট শেল ইলেকট্রন গুলো দিয়ে আঁকায় দিয়ে এই যে বক্স করে করে দেখাতে পারি। হ্যাঁ ওইরকম আসবেই না পরীক্ষায়, যাই হোক বাদ দাও। ও আচ্ছা আচ্ছা। এরপরে কইছিলাম কে জানি কি বলতে নিছিলা? ম্যাম এরকম কি আসবে না যে কোনো একটা অণু দিয়ে দিবে, ওইটার মধ্যে হাইড্রোজেন বন্ধনটা হবে কিনা, বা দুইটা দিবে দুইটার মধ্যে হাইড্রোজেন বন্ধন হয় কিনা? হ্যাঁ যেমন মনে করো হাইড্রোজেন সালফাইড দিত আর হচ্ছে একই, এখানেও 2টা হাইড্রোজেন এখানেও 2টা হাইড্রোজেন, ও 16 নাম্বার গ্রুপে ও 16 নাম্বার গ্রুপে, তাহলে একটা সালফার একটা অক্সিজেন, কোনটা পোলার কোনটা নন পোলার, বা কোনটা হাইড্রোজেন বন্ড হবে কোনটা হবে না। এটার মধ্যে এটা নন পোলার এবং এটার মধ্যে হাইড্রোজেন বন্ড হওয়া পসিবল না, বাট এটাই পসিবল, কারণ এখানে হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে, বাট এই সালফারের তো ইলেকট্রোনেগেটিভিটি 2.6 আর ওর তো হাইলি ইলেকট্রোনেগেটিভ, ও পসিবল, ও করতে পারবে বাট ও পারবে না। ওদের মধ্যে তো হবে না এরকম তো না কি পানির মানে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা বেশি। হ্যাঁ পানির মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি, পানির লিকুইড আর হাইড্রোজেন গ্যাসীয়। হ্যাঁ আর কিছু
আসাদ মাইকটা অফ কর। আচ্ছা, এই যারা হৃদয় জয়েন করছো থাকো, জয়েন করার লাগবে না, বাদ দাও, আমরা ভাগো ক্লাস দিয়ে। ক্লাসে তো অ্যাটেন্ডেন্স আর মার্ক নাই, তাহলে এত টেনশন কিসের? হ্যাঁ ম্যাম, কি বলেন? অ্যাটেন্ডেন্সে মার্ক নাই? তাহলে ম্যাম আপনারা অ্যাটেন্ডেন্স আর মার্ক নাই, তাহলে হুদাই তোমরা কেন আসছো? ম্যাম সবসময় লাস্টের এই ক্লাসে হলো আপনারা সুন্দর মতো সবকিছু হিন্ট দিয়ে দেন। লাস্টের ক্লাস গুলাতে হচ্ছে তোমরা মাথা খোলা রাখো, এর আগে মানে চোখ কান খোলা রাখো, এর আগের ক্লাস গুলাতে ঘুমাও। আচ্ছা এরপরে বলো। তার আগের ক্লাসগুলো হচ্ছে তো সকালে হয়তো, তাই ঘুম হয়ে যায় বেশি। পরীক্ষার হলে মনে করো 1.6 এর জায়গায় যদি 1 দিয়ে দেয়, তাই তোমাদের মাথা নষ্ট হয়ে যায়। তোমাদের কি ডাটাবেস একটা ট্রিপল এর একটা সাবজেক্টের পরীক্ষা ছিল, ওখানে কি জানি সাবজেক্টের নাম মনে নেই আমার, ট্রিপলি তো অত ভালো আমি বুঝবো না, যাই হোক ওখানে ইলেকট্রনের মান ওরা বলতেছে ভুল ভুল ভুল, কোশ্চেনের মধ্যে ভুল আছে। কি হয়েছে, স্যার ক্লাসে পড়াইছে 1.6 সামথিং বা 2.6 এরকম, মানে পূর্ণ সংখ্যা না আর কি। তো ক্লাসে স্যার দিছে 1 ইলেকট্রন আর 3 হচ্ছে প্রোটন। সবার মাথা নষ্ট হয়ে গেছে, আল্লাহ এটা ভুল আছে ভুল আছে, এনে কি আসছে, এগুলো পারি না কিছু, কোথা থেকে দিছে, মানে পুরো পাগল হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তাইলে কি ভাই তোমরা গ্রাজুয়েশন করতে আসছো, এখানে 1.6 পড়াইছি, ক্লাস 1 পরীক্ষা হলে 1.6 দেওয়া লাগবে? 1.6 এর জায়গায় 1 দিলে তোমাদের পারবা না, এটা কোনো কথা হইলো? তাও ডে ব্যাচের স্টুডেন্ট। ম্যাম এটার জন্য তো গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। নো, গ্রিন ইউনিভার্সিটিতে তোমরা যেটা মনে করতেছো এরকম কিছু না। তোমরা যদি ভাবো যে টাকা দিয়ে পড়তে আর সার্টিফিকেট তুমি যাবে, শুধু গ্রিন না ম্যাম, যে কোনো ইউনিভার্সিটিতে আমরা এই কারণেই তো ভর্তি হইছি, শেখার জন্য না। শেখার জন্য ঠিক আছে, এখন ক্লাসে আমি একরকম একটা ম্যাথ করাইলাম, সংখ্যা চেঞ্জ করে দিলাম, এই জন্য তোমরা এটা পারবা না, এটা এই ভার্সিটিতে এসে কি কি বলো? তাহলে ক্লাসেরটা হুবহু ক্লাসের যেটা করাইছে ওটা সে পারে না। এটা বিষয়টা হচ্ছে যে ম্যাম দেখা গেছে যে কোন একটা নাম্বার যদি দেখা গেছে 8 থাকে সব জায়গাতে, ওই জায়গাতে আমরা ওইটাই জানি। এখন যদি 8.6 দেয় তাহলে ভুল পড়াটা স্বাভাবিক না। ওটা তো ওরকম ছিল যে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যাটা ওখানে চাইছে, ওখানে লিখে দিছে, আর তার হচ্ছে এভাবে লেখে নাই, বুঝছো, লিখছে এইভাবে। আর এইভাবে লিখছে, মানে এরকম এরকম লিখলে হয়তো বুঝতে সুবিধা হতো, এমনি লিখছে দেখেই সবার মাথা নষ্ট হয়ে গেছে পরীক্ষা হলে পুরা। জি ম্যাম সিটি ক্যাম্পাসে তো কেমিস্ট্রি এক্সামের কোশ্চেন তো 21 তারিখ দিয়ে দিছিল, তো এটা কি চেঞ্জ হবে নাকি ওইটাই? কই কোশ্চেন দিছিল নাকি? জি ম্যাম, ওদের দিয়ে দিছিল, তারপর 2-3 মিনিট পর সেটা কালেকশন হয়েছে আবার। কাদের দিছিল? তোমাদের দিছিল? আমাদের দেয় না ম্যাম, সিটি ক্যাম্পাসে। সিটি তো ক্যাম্পাস এটা আমাদের জন্য অনেক ভালো হতো। তুমি পাইছো কোশ্চেন নি? জরুরি তো ওইটার তো ব্যবস্থা করতেছি। প্রথম কথা হচ্ছে সিটি ক্যাম্পাসে যেদিন না সিটি ক্যাম্পাসে যেদিন ওই মানে ওই পরীক্ষার হলে কোশ্চেন ডিস্ট্রিবিউট করছে, ওদিন ওই সাবজেক্টের কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে আসে নাই তো, কারণ পরীক্ষা তোদের 27 তারিখে। তাই নাকি? কোনো স্টুডেন্টই আসে নাই ক্লাসে, তাইলে কোশ্চেনটা কারে দিছে কারে? লাকি দি। মানে ওই সাবজেক্টের ওই রুমে শুধু একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট তো থাকে সাধারণত এক এক রুমে, মানে দুইটা তো মিনিমাম থাকে, দুইটা সাবজেক্টের একটা কোর্সের আসছে ওরা, আর একটা কোর্স কেমিস্ট্রি দিয়েছে, ওইটা কেউ আসে নাই, কারণ স্টুডেন্টরা তো জানে ওদের পরীক্ষা কবে। এটা হচ্ছে নিউ এক্সাম কন্ট্রোলার অফিসের, মানে কি বলবো, যেটা বলার ওইটাই। ম্যাম যে কোনো একটা অণু দিল, পরমাণু দিল কি বলে, তো ওইটার হচ্ছে এইচএফ ধরলাম বা এনএইচ, এইটার কি মনে করেন যে ইনক্রিজিং বন্ড পোলারিটি এক্সপ্লেইন করতে বলতে পারে, এরকম কিছু এই টাইপের কোশ্চেন হবে। আচ্ছা আচ্ছা, বন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম যদি আসে তোমার দুইটার মধ্যে কোনটার পোলারিটি বেশি কোনটার কম, এটা ডিপেন্ড করবে তোমার দুইটার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। আর একটা জিনিস তুমি মনে রাখবা, গ্রুপে যত উপর থেকে নিচে যাবা এখানে কিন্তু আস্তে আস্তে ইলেকট্রোনেগেটিভিটির মান কমতে থাকে, আর লেফট টু রাইট যত যাবা ইলেকট্রোনেগেটিভিটির মান বাড়তে থাকে। আচ্ছা ম্যাম, পর্যায় সারণীর কয়টা অ্যাটম মনে 17 রাখতে নম্বরে হবে? যারা আছে এদের ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি, তারপর 16 নম্বরে যারা তাদের একটু কম, 15তে আরেকটু কম, 14তে আরেকটু কম, এভাবে করে আস্তে আস্তে কমতে থাকে, এদিক থেকে এদিকে কমতে থাকে। হ্যাঁ
সেটা তো বন্ড পোলারিটির মান কোনটা বেশি সেটাই ওই রেটটা বের করতে বলছে। যেমন হ্যাঁ। এই দুইটা তুমি দেখো, সোডিয়াম আছে গ্রুপ 1-এ, হ্যাঁ, আর ফ্লোরিন আছে গ্রুপ 17-তে। তাইলে 1 থেকে 17 দিকে তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর দুইটার সাথেই হাইড্রোজেন, তার মানে এটার মধ্যে পোলারিটি বেশি, এটা বেশি পোলার। হ্যাঁ জি ম্যাম। এটা তুমি গ্রুপের যে কোন দিকে লেফট টু রাইট কোনটা বাড়ে কমে এই জিনিসটা থেকে এই জিনিসগুলো তুমি অ্যান্সার করতে পারবে। মানে এখানে তোমাকে এভাবে বলবে না যে এটার ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স তুমি বের করো, দুইটা এলিমেন্ট দিলে যদি বলে যে এটার কোনটার থেকে কোনটার বেশি, তাহলে তুমি তো ডিফারেন্সটা তোমার থেকেও বের না করলেও তুমি যদি মেটাল আর নন মেটাল কোনটা এটা আইডেন্টিফাই করতে পারো। মেটালদের ইলেকট্রোনেগেটিভিটি সবসময় কম থাকে, আর নন মেটাল যারা যারা নিউক্লিয়াস থেকে অর্থাৎ বাম থেকে ডান দিকে কি পোলারাইজেশন বেশি না কম? এই দিকে আস্তে আস্তে বাড়বে। বাড়বে, আচ্ছা। এখন এটারও একটা কথা আছে, এখন এর সাথে কে আছে, কোন এলিমেন্ট আছে, তার পোলারিটিটা কি রকম। এখন ওইটার উপর ভেরি করে ম্যাম কি আমার বলতে হবে নাকি? আর যেমন যদি এরকম দেয় যে NH3 আর হাইড্রোজেন ফ্লোরাইড, এটার ক্ষেত্রেও তুমি দেখো দুইটাই হাইড্রোজেন, এখানেও এটার বেশি, কারণ ফ্লোরিন 17-তে আর ও আছে 15-তে। তারপর পানি আর হাইড্রোজেন ফ্লোরাইড যদি দেয়, এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের বেশি, বা পানি আর অ্যামোনিয়ার মধ্যে যদি দেয়, এখানে আবার পানির বেশি, কারণ পানি হচ্ছে 16 নম্বরে আর ইয়া হচ্ছে 15 নম্বরে। তো গ্রুপ ওয়াইজও তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবা কোনটা বেশি পোলার কোনটা কম পোলার, মানে কোনটা কোন দিকে অবস্থিত। পিরিয়ড ওয়াইজ এদিকে নিচের থেকে আস্তে আস্তে ইলেকট্রোনেগেটিভিটি কমে, আর যদি পিরিয়ড বরাবর যাই আমরা তাহলে আস্তে আস্তে বাড়ে, বা রো বরাবর যাই আস্তে আস্তে বাড়বে, আর গ্রুপ বরাবর গেলে আস্তে আস্তে নিচের দিকে কমতে থাকবে। আর কি বলো, কোশ্চেন তো এগুলাই, এই সব এই যা বলছি এগুলাই। এখন যারা পড়বে তাদের কাছে খুবই ইজি মনে হবে, আর যারা পড়াশোনায় কিছুই করে নাই বা করেই না তাদের কাছে তো কঠিন। ম্যাম হাইব্রিডাইজেশনটাই বুঝছি না, এটা একটু বুঝাইতেন না, এখানে তো যাইতেই পারতেছি না। মনে করো বললে এটার হাইব্রিডাইজেশন কি হবে, এখন তুমি হাইব্রিডাইজেশন করতে হলে তোমার যেটা সেন্ট্রাল অ্যাটম। ম্যাম একবারে সোজা কয়েকটা দেন, মানে এমসিকিউর মতন, যে এইগুলো থেকে সবচেয়ে বেস্ট হয় ম্যাম। মানে হাইব্রিডাইজেশন ইভেন আমারও মাথার ভিতর ঢুকে না। চুপ কর ভাই, আগে বুঝা নেই, এটা তো বুঝি নেই। এটা যেই এলিমেন্ট দেখ না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে সেন্ট্রালে যে এলিমেন্টটা থাকবে তার ইলেকট্রন বিন্যাসটা করা, এবং এর ভ্যালেন্স ইলেকট্রনটাই তোমার শুধু লাগবে। তো ওর ভ্যালেন্স ইলেকট্রন আছে তোমার 2s2 আর 2p2, তার মানে দুইটা এখানে আছে দুইটা, আর p তে আছে দুইটা। তো p এর দুইটা তোমাকে অবশ্যই আগে সিঙ্গেল সিঙ্গেল বসাইতে হবে। এখন তুমি দেখো কার্বনের সাথে কয়টা এলিমেন্ট আছে? 4টা এলিমেন্ট আছে। এখন কার্বনের সাথে 4টা এলিমেন্ট, তোমার 4টা আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে, তোমার হাতে আছে মাত্র 2টা আনপেয়ার্ড ইলেকট্রন। এখন এই কারণে এটাকে এক্সাইটেড করতে হবে, তো এনার্জি অ্যাবজর্ব করে এই ইলেকট্রনটা হায়ার লেভেলে যাবে, 2s থেকে ও কি করবে 2p তে যাবে। তো 2p তে গেলে এখন তোমার 4টা আনপেয়ার্ড ইলেকট্রন হইলো, তখন এটা তো বাদ, তখন এখানে 4টা হাইড্রোজেনের সাথে ও বন্ড করবে। এখন এই যে 4টা বন্ড করলো, এই 4টা বন্ড কোন কোন অরবিটালে অবস্থিত? একটা হচ্ছে s এ, আর তিনটা হচ্ছে একটা px এ, একটা py তে, একটা pz এ। দ্যাট মিন্স তিনটা p তে আছে আর একটা আছে s এ, তার মানে sp3 হাইব্রিডাইজেশন। সেম ভাবে আমরা যদি এটা দেই, এখন ফসফরাসের লাস্টের শেলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম। এখন তুমি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা করো, এই হচ্ছে ফসফরাস। 111 এখন এখানে দেখবা সেন্ট্রাল অ্যাটমের সাথে কয়টা এলিমেন্ট আছে? 5টা। তোমার আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে 5টা। এখন এখানে একটা 3d অরবিটাল আছে কিন্তু কোনো ইলেকট্রন নাই, কারণ ইলেকট্রন তো ওর লাস্ট ছেলে টোটাল 5টাই আছে, এখানে 0 ইলেকট্রন। তো এখন তুমি এটাকে এক্সাইটেড করো ফসফরাসকে, তখন এই ইলেকট্রনটা 3d তে যাবে, তাহলে এটা হচ্ছে 3s আর এটা হচ্ছে 3p, 3p এর হচ্ছে 3টা আর একটা আছে 3d তে। তো sp3d এটা হচ্ছে হাইব্রিডাইজেশন। বুঝতে পারছি ম্যাম 3p তে গেল নাকি ওই যে ইয়ের জন্য, কি বলে, অর্থপূর্ণ থাকার জন্য? না 3p তে গেল না, কারণ 3p তে তুমি নিলা, এই যে মনে করো এখন তুমি 3p তে নিলা, এখান থেকে একটা কাটো 3p তে নাও, তাহলে তোমার আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা হলো? 3টা। 5টা আনপেয়ার্ড ইলেকট্রন তো বানানো লাগবে, কারণ সেন্ট্রালের সাথে 5টা এলিমেন্ট আছে। জি ম্যাম। আর যদি সেন্ট্রালের সাথে এটাই তুমি দেখো, যদি তোমার ফসফরাস এটা হইতো, তখন কিন্তু তোমার এই আনপেয়ার্ড ইলেকট্রন গুলা ইয়া করা লাগতো না,
আনপেয়ার্ড ইলেকট্রন তোমার বানানোই দরকার ছিল না, তখন এখানে 3টা অলরেডি আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এখানে 3টা ক্লোরিন বন্ড করতে পারতো, তখন sp3 হাইব্রিডাইজেশন হইতো, একটা লোন পেয়ার ইলেকট্রন থাকতো। জাস্ট লাস্টে শেল গুলাতে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা হোক পেয়ার্ড অবস্থায় হোক আনপেয়ার্ড অবস্থায় সবগুলাই হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করবে, 2টা করে থাকুক বা একটা করে থাকুক। এখানে যেমন তুমি দেখো একটা পেয়ার্ড আছে, তাহলে 3টা বন্ড করছে, তাইলে আমরা এখানে p3 হাইব্রিডাইজেশন এরকম চিন্তা করতে পারি, তাহলে s তো বন্ধন করে নাই, তাহলে s কে কেন হাইব্রিডাইজেশনে ধরবো, কিন্তু এটাও হাইব্রিডাইজেশনের অংশদার হবে, কারণ হাইব্রিডাইজেশন করার পরে এই s এবং p এর এনার্জি সমান হয়ে যায়। এইভাবেই তো আমরা হাইব্রিডাইজেশন করে আসছি, s প্লাস p প্লাস p প্লাস p, 3টা p এর চিত্রটা হয় কিরকম, এরকম, কারণ s এর আকৃতি থাকে গোল, এটাই তো ডাম্বেলের মতো হয়ে যায় এনার্জি চেঞ্জ করার ফলে, এই কারণে এটাও হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করবে। তাই s এর 2টা ইলেকট্রন থাকলে এটাও কিন্তু আমরা হাইব্রিডাইজেশন মধ্যেই ধরতে হবে, শুধুমাত্র এই 3টা ধরলে হবে না। তাই লাস্ট শেলে যে কয়টা অরবিটাল আছে সবগুলাই হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে। একটু যদি 2-1 বার প্র্যাকটিস করো তাহলে দেখবে এগুলো আসলে তেমন কঠিন কিছু না, এগুলো আগে ইন্টারে পড়ছো এখন ভুলে গেছো, বাট একটু প্র্যাকটিস করতে হবে। ম্যাম বাফার সলিউশন থেকে কোনো কোশ্চেন আসবে? না, বাফার সলিউশন আমরা পড়াই নাই, ওগুলা কোশ্চেন আসবে না, ওইভাবে পড়াই নাই। অনলি পিএইচ এর ম্যাথ করতে বলছি। আর কার কোনো পড়ার সময় যদি প্রবলেম ফিল করো তাহলে কল দিতে পারো, হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা ফেসবুকে নক। বলো ইলেকট্রোনেগেটিভিটি থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? এই যে একটু আগে দেখাইলাম ইলেকট্রোনেগেটিভিটি, তোমার কোনটার কোনো এলিমেন্ট দিয়ে দিলে, ইলেকট্রোনেগেটিভিটি তো পোলারিটির সাথে লাগবে, পোলার নন পোলার ইলেকট্রোনেগেটিভিটি লাগবে আমাদের, মানে পোলারিটি ওটা ইলেকট্রোনেগেটিভিটির সাথে রিলেটেড। তো কারণ ইলেকট্রোনেগেটিভিটির মান যখন 1.9 এর থেকে বেশি আসবে ওগুলা কিন্তু আমরা পোলার মলিকিউল বলবো। বোঝা গেল? আচ্ছা ম্যাম, ওই যে পর্যায় সারণীর কয়টা অ্যাটম মনে রাখবো ম্যাম? 1 থেকে 30টা। এর বাইরে হবে না কোশ্চেন থেকে? এর বাইরে হবে না, এর বাইরে লাগবে না, আমাদের ওই মুখস্থ করাটা লাগবে না যেটা করতে বলছি। এর বাইরে থাকলে ম্যাম মেবি দিয়ে দিব বড় নাকি? ক্লাসে শোনো, সুব্রত স্যার যাবে, যদি প্রবলেম ফিল করো সুব্রত স্যারকে জিজ্ঞেস করবা। হ্যাঁ, তোমাদের পরীক্ষা 10টায় না 27 তারিখে? আপনার কি মনে হয় সুব্রত স্যারে বলে দিব? আজব, কোশ্চেন না বুঝলে বলবে না, আমি ওর বলছি বলতে, ও বলবে। আর সত্যি বলতে কি ম্যাম পাইবো না, ওটাও কি আমার ক্লারিফাই করে দিতে হবে? কোনটা পাইবো না এটা তোমার লুইস ডটের সময় লাগবে, তোমার নিজের প্রয়োজনে, কিন্তু আইডেন্টিফাই করা লাগবে। ওকে ঠিক আছে। আর কোন টপিকস? আপাতত নাই ম্যাম। আচ্ছা পড়া শুরু করো। প্রিয়া বিসি আমার স্টুডেন্ট। আচ্ছা যাই হোক, ম্যাম পূজার নাম প্রিয়া। আচ্ছা শোনো, তোমরা পড়াশোনা শুরু করো, প্রবলেম হইলে তো আমি আছি, নক দিবা। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম। ওকে ম্যাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম রেকর্ডটা দিয়ে দিন ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ পূজা ম্যাম, আমি লুইস ডটটা বুঝতে চাইছিলাম। ও আসছে লাস্টে আসছে কিসের জন্য? ম্যাম 8:30 না ক্লাস শুরু, একটু 5 মিনিট লেট হয়েছে আমার। নাকি 8:30টায় ক্লাস শুরু করছে? 8টায় ক্লাস করো, তোমাকে এরকম একটা এলিমেন্ট দিলো, বললো ভাই তুই গ্রুপের চ্যাট গুলো দেখছিস পূজা? আচ্ছা এই পূজা তুমি করো, এদিকে মনোযোগ দাও। এখন এটা লুইস ডট স্ট্রাকচার রাখতে বললো। প্রথম কাজ হচ্ছে টোটাল কয়টা ইলেকট্রন আছে, হ্যাঁ টোটাল ইলেকট্রনটা বের করবা। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, নট টোটাল সব ইলেকট্রন না। ওর ভ্যালেন্স ইলেকট্রন আছে 4টা, ওর ভ্যালেন্স ইলেকট্রন আছে 6টা। তো কার্বন আছে 1টা, তাই 4, আর এখানে 3টা অক্সিজেন আছে তাই 3। আর এই যে যদি মাইনাস থাকে তাইলে ওই মাইনাসটা তোমাকে যোগ করতে হবে, আর যদি আমাদের প্লাস থাকতো তাহলে আমরা -2 দিতাম। যদি এখানে +2 থাকতো এরকম, তখন আমরা -2 দিতাম। মানে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে তোমাকে ওই ইলেকট্রন নাম্বার গুলা বিয়োগ করতে হবে, আর নেগেটিভ চার্জ থাকলে যোগ করতে হবে। তো টোটাল ইলেকট্রন আছে 318, 19, 20, 24টা। এখন সেকেন্ড কাজ হচ্ছে সেন্ট্রাল অ্যাটমটার চারদিকে তুমি এই কয়টা অক্সিজেন আছে 3টা, তাহলে 3টা অক্সিজেন একটা টান দিয়ে বসায় দাও আগে। কার্বন +2 বললেন কেন?
+2 করছি কারণ এখানে -2 তাই। কার্বন 2টা বা 4টা বন্ড করতে পারে, কার্বন কখনো 3টা বন্ড করবে না। আর এখানে তুমি 3টা বন্ড দিছো, তার মানে যে কোনো একটা বন্ডকে তোমার ডাবল বন্ড করতে হবে। এখন একটা তুমি তো 2টা বন্ড কার্বনের এখানে দিতে পারতেছো না, কারণ অক্সিজেন তাহলে 2টা বসাইলে আরেকটা কোথায় বসাবো? আরেকটা বসানোর তো আমাদের বসাবো কোথায় কার্বনের সাথে? তাই আমরা 3টা অক্সিজেন বসানোর পরে 4টা বানানো লাগতেছে, তাই ডাবল বন্ড দিছি। এখন টোটাল 4টা বন্ড হইলো, তার মানে 8টা ইলেকট্রন গেল। তো 8টা ইলেকট্রন গেলে তোমার ইলেকট্রন থাকে কয়টার? 16টা। এখন তুমি এখানে 6টা করে ইলেকট্রন বসাবা আর এখানে 4টা বসাবা, কারণ সেন্ট্রাল অ্যাটম এবং সাইড অ্যাটম সবগুলার আশেপাশে 8টা করে ইলেকট্রন থাকা লাগবে, মিনিমাম 8টা করে থাকা লাগবে। আর সেন্ট্রাল অ্যাটমের পাশে 10টাও থাকতে পারে, 12টাও থাকতে পারে। এখানে দেখো অক্সিজেন 2টার পাশে এই যে টোটাল 8টা ইলেকট্রন তুমি বসাইছে, এই 6টা হচ্ছে লোন পেয়ারে, আর এই যে বন্ডে আছে এই বন্ডে 2টা ইলেকট্রন আছে, এই বন্ডে 2টা ইলেকট্রন আছে, এই বন্ডে আছে 4টা ইলেকট্রন। তো এই যে চারদিকে ইলেকট্রন এখন তুমি দেখো 12, 6 আর 6 12 যোগ 4 আর এখানে আছে 8, টোটাল 24টা ইলেকট্রন বসায় ফেলছে। তার মানে প্রত্যেকটা ম্যাম যদি আমাকে কয়েকটা দিয়ে দেয়, 4-5টা দিয়ে দেয়, তখন এগুলো করে আমার এভাবে হ্যাঁ এই জিনিসটা এই ড্র করে দিতে হবে। ম্যাম এটা কি এক মার্ক, সরাসরি শর্ত এভাবে ম্যাম। লুইস ডট ড্র করব এটাই ম্যাম? হ্যাঁ হ্যাঁ এটাই, সরাসরি কোশ্চেনে বলা থাকবে? হ্যাঁ কোশ্চেনে বলা থাকবে, মনে করে বলবে যে ড্র দা লুইস ডট স্ট্রাকচার অফ দিস কম্পাউন্ড এরকম। আচ্ছা তো এটা জাস্ট লুইস ডট স্ট্রাকচারটা তুমি আঁকবা। আচ্ছা আর ম্যাম সালফার সব রকমের